নমস্কার, শুভ সন্ধ্যা। ঈশানী বাচিক চর্চা কেন্দ্র থেকে সবাইকে স্বাগত জানাই আজকের এই ফেসবুক লাইভ অনুষ্ঠানে। ঈশানী বাচিক চর্চা কেন্দ্র অনেক দিনের একটি সংস্থা, আবৃত্তি চর্চা সংস্থা। আজকে থেকে শুরু হচ্ছে এই সংস্থার পক্ষ থেকে ফেসবুক লাইভ। প্রতি সপ্তাহে হবে একটি করে লাইভ। বিভিন্ন যারা শিল্পী, বাচিক শিল্পী, সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী, আপনারা সবাই আমাদের অনুষ্ঠানে যোগদান করতে পারেন, আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নাম্বার ওখানে দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং তার মাধ্যমে আমাদের সংস্থার পক্ষ থেকে, আমাদের পেজের থেকে আপনারা অনুষ্ঠান করতে পারেন, ফেসবুক লাইভ অনুষ্ঠান করতে পারেন। আজকে আমাদের সঙ্গে রয়েছে বাচিক শিল্পী, একজন সফল বাচিক শিল্পী ঋষিজা দত্ত। ঋষিজা ছোট্টবেলা থেকে আবৃত্তি চর্চার মধ্যে রয়েছে। শ্রীমতী ক্যামেলিয়া গুহ ঘোষের তত্ত্বাবধানে খুব ছোট্ট থেকে তার আবৃত্তি চর্চা। বর্তমানে রয়েছে কলকাতা আবৃত্তি পরিষদ, তার একজন সক্রিয় সদস্যা। সেই কলকাতা আবৃত্তি পরিষদ যিনি, যার কর্ণধার ছিলেন প্রয়াত প্রখ্যাত আবৃত্তিকার এবং শিক্ষক, যার লেখা একটি বই রয়েছে বাংলা উচ্চারণের রীতি, একটি সফল পুস্তক। সেই ভাস্কর জ্যোতি সেনগুপ্ত, যার কর্ণধার ছিলেন কলকাতা আবৃত্তি পরিষদের, তার একজন সক্রিয় সদস্যা। আমরা চলে যাই একেবারে সরাসরি ঋষিজা দত্তের কাছে। ঋষিজা, আমাদের ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে তোমাকে স্বাগত জানাই। তুমি তোমার একটু ছোট্ট করে পরিচয় দাও প্রথমে। ছোটবেলায় যার হাতে আমার হাতে খড়ি, এই আবৃত্তিতে যার হাতে হাতে খড়ি, উনি হলেন শ্রীমতী মানসী গুপ্ত। ওনার হাতে প্রথম, মানে অওয়া কখ যাকে বলে, সেটা ওনার হাতেই প্রথম শেখা। আর এরপর তো আমি মানে গুরু হিসাবে যাকে আমি মানি, তিনি হলেন হচ্ছে শ্রীমতী ক্যামেলিয়া গুহ ঘোষ। ওনার কাছেই, মানে উনি খুবই স্নেহময়ী গুরু বললেই চলে ওনাকে। আর তারপর বর্তমানে আমি তো আছি এখন আবৃত্তি পরিষদে। আচ্ছা আচ্ছা, তুমি যতটুকু আমি জেনেছি তুমি একজন মঞ্চ সফল আবৃত্তি শিল্পী। তা তুমি কোথায় কোথায় মঞ্চ করেছো একটুখানি যদি আমাদের বলো। আমি মঞ্চে অনুষ্ঠান করেছি হচ্ছে আমাদের এখানে একটা বই মেলা হয়, দমদম বই মেলা। ওখানে আমি তুমি দমদমে থাকো, তাই তো? হ্যাঁ, আমি দমদমেই থাকি। আচ্ছা। আর এছাড়াও বিভিন্ন মঞ্চে অনুষ্ঠান করেছি, রবীন্দ্র সদনে করেছি। আর তারপর শম্পা বটব্যালের মাভুই গ্রুপের হয়েও করেছি অনেক অনুষ্ঠান। তারপর অনেক, একটা সল্টলেকের একটি স্কুল আছে যেখানে আমন্ত্রণ হিসাবে আমি অনুষ্ঠান করেছি, সেখানেও। আচ্ছা, খুব ভালো। ছোট বড় অনেক মঞ্চেই অনুষ্ঠান করেছি। আচ্ছা, আমরা কথাও শুনবো অনেক এবং কবিতাও শুনবো। তা প্রথমেই চলে যাই তোমার একটি কবিতায়। প্রথমে তুমি আমাদের কি কবিতা শোনাবে? হ্যাঁ, আজকে শ্রাবণের প্রথম দিন, তাই আজকে সকালের দিকে বৃষ্টিও অনেকটাই হয়েছে, তাই আজকে শ্রাবণের প্রথম দিন বলে শ্রাবণের কবিতা দিয়ে শুরু করছি। বাহ, খুব ভালো। আচ্ছা, শোনা যাচ্ছে তো? একদম।
আজকে শ্রাবণ আমার ঘরে, আজকে শ্রাবণ অন্যরকম, মেঘ মেদুরি বৃষ্টি। আজকে শ্রাবণ আমার ঘরে, ছড়াই সুখের বৃষ্টি। আজকে শ্রাবণ আঁচল বিছায়, মেঘ রঙা তার বাস। আজকে শ্রাবণ উড়াই আমার গোপন বিলাস। আজকে শ্রাবণ বুক পেতেছে বৃষ্টি ধারার আলপনা। আমার উঠান জল থই থই, এসব তো নয় কল্পনা। আজকে শ্রাবণ অন্য রকম, রিনিকি ঝিনিকি ছন্দে। ভিজছি আমি, ভিজছ তুমি, জুন কদমের গন্ধে। আজকে শ্রাবণ অন্য রকম, উদাস বাউল মন একতারার ওই সুরের সাথে ঝরছে অনুক্ষণ। পাগল বাতাস ত্রস্ত পায়ে মেঘের কাছে ছোটে। অনেক কথা বলার আছে, সময় যদি জোটে। আজকে শ্রাবণ পা ফেলেছে সবুজ সবুজ ঘাসে। ভালো থেকো বন্ধুরা সব, ভীষণ ভালোবেসে। ভালো থেকো বন্ধুরা সব, ভীষণ ভালোবেসে। বাহ, খুব সুন্দর। আসলে বা বর্ষাকাল আসলে আমাদের মনটা কেমন যেন উদাস হয়ে যায়, আমাদের প্রকৃতি পুরো শ্যামলিমায় ঢেকে যায়। খুব সুন্দর নতুন শস্য উঠবে, সেই রকম নতুন শস্য বোনা হবে, সেরকম একটা পরিবেশ সৃষ্টি হয়। মনটা কেমন যেন উদাস হয়ে যায়। খুব ভালো, খুব সুন্দর একটি কবিতা তুমি শোনালে। আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি অনেকেই রয়েছেন, খুব ভালো লাগছে আপনারা রয়েছেন। আপনারা থাকুন এবং আমাদের অনুষ্ঠানটিকে যত পারেন শেয়ার করুন। ঈশানী বাচিক চর্চা কেন্দ্র একটি যাতে আরো সফল হতে পারে সাংস্কৃতিক জগতে, আপনাদের সহযোগিতাই শুধুমাত্র সেটা সম্ভব। প্রসেনজিৎ দা রয়েছেন, খুব ভালো, থাকুন। নমস্কার দাদা। জয়িতা দত্ত রয়েছেন, বলছে খুব ভালো পরিবেশনা, খুব ভালো লাগছে আমার। আচ্ছা ঋষিজা, তুমি একেবারেই ছোট্ট, তুমি এখন কি পড়াশোনা করছো? আমি এখন মানে 4th সেমিস্টার, মানে সেকেন্ড ইয়ারে আমি এখন পড়াশোনা করি, জিওগ্রাফি অনার্স। আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। অনেক বেশি ছোট দেখায় তোমাকে। হ্যাঁ, সেটা সব জায়গায় একই, সব জায়গায়। মানে কেউ বিশ্বাসই করতে চায় না যে কলেজে পড়ি। একদম তাই, আমিও তাই ভেবেছিলাম বোধহয় 10 বা 11 12 এরকম কিছু একটা হবে। খুব ভালো। কোথায় পড়ছো? আমি পড়ি হচ্ছে ইস্ট ক্যালকাটা গার্লস কলেজ। বাহ, খুব ভালো। আমরা চলে যাই পরের কবিতায়। কি শোনাবে? আমাদের এই বর্ষাকাল মানেই আমাদের মাথায় আসে রথযাত্রার কথা। আর রথযাত্রা মানেই হচ্ছে পাপড় ভাজা, জিলিপি, ভেপু, আর সবার প্রিয় ছোট ছোট রথ, যেগুলো বাচ্চারা মানে নিয়ে যায় রাস্তা দিয়ে, খুব ভালো দেখা যায়। কিন্তু এই এখন তো প্রচন্ড কোভিড সিচুয়েশন, এখন তো সেই অর্থে রাস্তায় দেখাও যায় না। প্রায় 2 বছর আগে, হ্যাঁ ওই 2-1টা জায়গায় দেখাচ্ছে, কিন্তু 2 বছর আগেও যে প্রচুর রথ ছোট ছোট বাচ্চারা নিয়ে আসতো, সেটা এখন আর দেখা যাচ্ছে না। কি করা যাবে? আর যাই হোক, তাই কুমুদ রঞ্জন মল্লিকের লেখা রথযাত্রা কবিতা, মানে কবির উজানি কাব্যগ্রন্থের এটা আছে হচ্ছে চন্ডালী নামে। তাহলে শুরু করছি আমি। বৃদ্ধ খঞ্জ চন্ডালী এক, শ্রীমুখ দেখিতে রথে, একাকিনী যায় চলে ধীরে ধীরে মেদিনীপুরের পথে। দিবসে যে শুধু হাতে আক্রোশ, তাহার এটিক দায়, গৃহ হতে দূরে 100 ক্রোশ পুরী ধাম যেতে চায়। দলে দলে চলে পুরীর যাত্রী, খোঁজ করে কে বা কার,
সেই সবাকার পিছু পড়ে থাকে, চলিতে পারে না আর। রথযাত্রার যবে শুধু আর 2 দিন বাকি আছে, বহু কষ্টে সে পৌঁছিল সাজে আশি কটকের কাছে। কোথা যাবে বুড়ি? পথিক জনেক শুধালো সেখানে তারে। বৃদ্ধা বলিল, চলিয়াছি বাবা, চাঁদ মুখ দেখিবারে। ঈষৎ হাসিয়া কহিল সেজন, কেমনে পারিবি বুড়ি? রাত পোহালে যে কাল রথ খেপি, দেখিবি কেমন করি? শুনি চণ্ডালী রুশিয়া বলিল, বাকি যে এখনো পথ, কি বলিছ তুমি? রাতি পোহাইলে কেমনে চলিবে রথ? হাসিয়া পথিক বলিল, তাই তো, চল তাড়াতাড়ি চল, তুই খেতে যদি না যাইবি সেথা, রথ কে টানিবে বল? ঘুমাইল বুড়ি। রজনী প্রভাতে উঠে বলে, চলো যাই। দুটি পা তাহার বেদনা জড়িত, উঠিতে শক্তি নাই। আড়ষ্ট ব্যথা, পারি না নড়িতে, তবু দিয়া হামাগুড়ি, রথেতে দেখিবে শ্রীমুখ বলিয়া চলিতে লাগিল বুড়ি। ভক্ত কত না জুটেছে শ্রীধামে, রথযাত্রা যে আজি। কাঙালির হরি উঠেছেন রথে, অভিনব বেশে সাজি। এ কি অঘটন, এ কি হলো আজ? চলে না দেবের রথ? অযুত ভক্ত টানি রশি ধরে কর্দমহীন পথ। জুড়িল হস্তি, তবু জেগে রথ তেমনি রহিল ধীর। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। জুড়িল হস্তি, তবু জেগে রথ তেমনি রহিল ধীর। ভাবনা ব্যাকুল প্রধান পাণ্ডা, ঝরে নয়নের নীর। ধুলার মাঝারে লুটাই পাণ্ডা, জানিতে পারিল ধ্যানে, প্রবল ভক্তকে এক রথের পশ্চাৎ দিকে টানে। যাবত না ছুঁয়ে সম্মুখের রশি, সূচি করতলে তার, হাজার হস্তি রথের চক্র নড়াতে নাড়িবে আর। বাহির হইল পাণ্ডার দল ভক্ত অন্বেষণে। কৌপিন পরা সন্ন্যাসী যত ধরে আনে জনে জনে। তিলক ভূষিত নামাবলী ধারী বৈষ্ণব আনে ধরে। কাহার পরশে সে বিরাট রথ এক তিল নাহি নড়ে। খুঁজিতে খুঁজিতে বহু দূর আসি প্রধান পাণ্ডা, দেখিল খঞ্জ বৃদ্ধা পুরী অভিমুখে যায়। হামাগুড়ি দিয়া চলিয়াছে বুড়ি। পাণ্ডা শুধালো তারে, এ খর রৌদ্রে ভিক্ষার লাগি যাইবি কাহার দ্বারে? তপ্ত বালুতে পুড়িতেছে পথ, আঁখি ভরে গেছে জলে। দিনু এই শিকি, ফিরে গিয়ে বস ওই অশ্বথের তলে। বুড়ি বলে, বাবা গো, বলো কবে রথ? পয়সাতে কাজ নাই, রথেতে দেখিব শ্রীমুখ বলিয়া রোদে চলিতেছি তাই। শুনি ব্রাহ্মণ কাঁদিতে কাঁদিতে বৃদ্ধারে বুকে করি, পেয়েছি পেয়েছি বলিয়া ছুটিল পুরীর সড়ক ধরি। ব্যাকুল বৃদ্ধা বলে, দাও ছাড়ি বাবা গো, চারান মুই। ব্রাহ্মণ বলে, দিয়ে মা পদধূলি, গুরুর গুরু যে তুই। চকিতে দেখিল যাত্রীরা সবে, জয় 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 বলে প্রধান পাণ্ডা আসিল যে সেই, পোড়া বুড়ি লয়ে কোলে। অচল সে রথ চলিতে লাগিল, বুড়ি দিল যবে হাত। উল্লাসে সবে গাহিয়া উঠিল, ধন্য জগন্নাথ। শাস্ত্র নয়নী অযুত ভক্ত গাহিল ভক্ত গান,
সত্যি তুমি কাঙালির হরি, ভক্তের ভগবান। সত্যি তুমি কাঙালির হরি, ভক্তের ভগবান। খুব সুন্দর একটি কবিতা এবং খুব সুন্দর করে তুমি বললে। ভীষণ ভালো কবিতা, ভীষণ ভালো হয়েছে তোমার বলা। আর ভগবান যে ভক্তের অধীন, এই কবিতায় সেটাই ফুটে উঠেছে। আমাদের সঙ্গে রয়েছেন কিরণ শর্মা এবং আরো কয়েকজন ছিলেন, পাপিয়া মণ্ডল রয়েছেন, বেশ কয়েকজন রয়েছেন। খুব ভালো লাগছে, আপনারা সবাই আমাদের সঙ্গে সঙ্গ দিচ্ছেন। আপনারা থাকুন আমাদের সঙ্গে এবং ঋষিজার অনুষ্ঠান উপভোগ করুন। ঋষিজা, তুমি তো দু রকমের কবিতা শোনালে, দুটোই খুব ভালো লাগলো। তোমার কি ধরনের কবিতা বলতে ভালো লাগে? আমার মূলত ভালো লাগে মানে যে মানে সব ধরনের কবিতাই ভালো লাগে, মানে কোনো কিছু মানে স্পেশাল বলে কিছু নেই। বেশি আকর্ষণ করে থাকে না, কারোর হয়তো প্রকৃতির কবিতা ভালো লাগে, কারোর প্রেমের ভালো লাগে, কারোর দেশাত্মবোধক ভালো লাগে, এরকম বিভিন্ন রসের কবিতা। কোন রসের কবিতা, তুমি কি সেরকম কিছু বুঝতে পারো যে আমার এই রসের কবিতা? হ্যাঁ, মূলত আমার যেসব কবিতা খুব বাস্তবের সাথে মিল খায়, আমাদের প্রতিদিনের জীবনের সাথে যেটা মিল খায়, সেই ধরনের মানে বাস্তব ধর্মী যে কবিতা বলা যায়, বাহ, সেই কবিতাগুলোই খুব ভালো লাগে আমার। একদম। আচ্ছা, এবারে কি শোনাবে তুমি? আচ্ছা, এবারে আমি শোনাবো একটুখানি প্রসেনজিৎ দা রয়েছেন, ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের সকলকে, বিশেষত শ্রীমতী পাপড়ি দাসকে সাধুবাদ, ধন্যবাদ। ঋষিজাকে অপ্রাণ ভালোবাসা, অসাধারণ আবহ যথাযথ এই অসামান্য উদীয়মান শিল্পীকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। সনাতন চক্রবর্তী, পাপির জন্য শুভেচ্ছা থাকলো, ঈশানীর জন্য অভিনন্দন, খুব ভালো লাগছে। কিরণ শর্মা রয়েছেন, সবাই আপনারা সঙ্গে থাকুন, ধন্যবাদ। আর ঋষিজা সত্যি একদম বাচ্চা মেয়ে, খুব ভালো বলছে। একটু শুনুন আপনারা সঙ্গে থেকে। চলে যাই ঋষিজার পরের কবিতায়, চলো ঋষিজা। আচ্ছা, আমার পরের কবিতা হচ্ছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কবিতা বৃষ্টি পড়ে টাপুর টুপুর। বাহ, আচ্ছা, শোনা যাচ্ছে তো? একদম। বৃষ্টি পড়ে চাপুর চুপুর, হৃদয় ভরে বান, আকাশ বাতাস চেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবে, কাজী ফুল কুড়োতে কুড়োতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জানায়। বৃষ্টি পড়ে চাপুর চুপুর, হৃদয় ধরে বান, আকাশ বাতাস চেয়ে রয়েছে রবি ঠাকুরের গান। রবি ঠাকুরের গান ওরে ভাই, রবি ঠাকুরের ছবি ঘরে এবং ঘরের বাইরে যখন একলা হবে, কাজী ফুল কুড়াতে কুড়াতে জড়িয়ে গেলি মালায়, হাত ঝুমঝুম পা ঝুমঝুম এক ঠাকুরের জানায়। রবি ঠাকুর আর বাঙালি একদম একাত্মভাবে জড়িয়ে আছে, অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে, অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। মানে আমাদের হাসি কান্না সুখ দুঃখ চিন্তা ভাবনা দর্শন সবকিছুতে আমরা রবি ঠাকুরকেই খুঁজে পাই। তো চলে যাই। আচ্ছা ঋষিজা, কোন কবির কবিতা তোমার বেশি ভালো লাগে বলো তো?
এর মধ্যে তো কয়েকটি কবিতা তুমি শুনিয়ে ফেললে। কোন কবির কবিতা বলতে অনেক বেশি ভালো লাগে? কোন কবির কবিতা, এটাও তো একটা মুশকিল প্রশ্ন না? মানে সব কবি মানে কারোর সাথে কারোর তুলনা করা যায় না। সবাই মানে সব কবির কবিতাই খুবই ভালো লাগে, মানে বলতেও খুবই ভালো লাগে। মানে রবীন্দ্রনাথ ঠাকুর তো আলাদা ব্যাপার, মানে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম এনারা তো একটু আলাদা, কিন্তু বাকি যারা কবি আছেন মানে কারোর সাথে কারোর তুলনা করা যায় না। সবাই নিজে নিজের অপরিচিতিতে দাঁড়িয়ে যেরকম কবিতা লিখেছেন, হ্যাঁ নিজের নিজের জায়গায় রয়েছেন, নিজের প্রত্যেকের কবিতারই আলাদা রস থাকে। হ্যাঁ অবশ্যই আলাদা রস থাকে। সনাতন চক্রবর্তী, খুব ভালো লাগলো। কিরণ শর্মা, উই আর অলওয়েজ উইথ ইউ। বাহ, খুব ভালো। সবাই রয়েছেন তোমার কবিতা, সবাই ভীষণ উপভোগ করছেন। চলে যাই আমরা পরের কবিতায়, চলো। আচ্ছা, পরের কবিতা। আচ্ছা, পরের একটি কবিতা যেটা খুবই এখনকার পরিস্থিতিতে খুবই বাস্তবধর্মী একটি কবিতা। কবি হচ্ছেন সৈকত কুণ্ডু। সৈকত কুণ্ডুর লেখা কবিতা হচ্ছে তোমরা যাকে যুদ্ধ বলো। তোমরা যাকে যুদ্ধ বলো, যুদ্ধ বলা যায় কি তাকে? এক পৃথিবীর মধ্যে আরো হাজার জীবন যুদ্ধ থাকে। যুদ্ধ থাকে হাত জুড়ে আর ঘূর্ণা আসা চন্দ্রকলায়। যুদ্ধ জাগে এই বুকে আর তাক করা আঁশ বটির গলায়। যুদ্ধ মানে যখন যেমন তখন তেমন মানিয়ে নেওয়া। যুদ্ধ মানে খুন্তি ঠেলে জল কাঁচা শার্ট রৌদ্রে দেওয়া। এসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। যুদ্ধ মানে হাঁ করা পেট, এক ফোঁটা নুন ভাতের হাঁড়ি। যুদ্ধ মানে কালো মেয়ের কন্যা পাওয়া শ্বশুর বাড়ি। যে ছেলেটা বেকার থাকার দুঃখ রায় গলির মোড়ে, হয়তো দাঁতে দাঁত চিপে সেও নিজের মতো যুদ্ধ করে। যুদ্ধ আমি, যুদ্ধ তুমি, যুদ্ধ দূরে, যুদ্ধ কাছে। বাঁচতে চাওয়ার চাইতে বড় আর কি যুদ্ধ আছে? সেসব যদি যুদ্ধ না হয়, যুদ্ধ তবে কিসের বড়াই? সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। সারা জীবন লড়ছে মানুষ নিজের নিজের ছোট্ট লড়াই। সত্যি, সবাই আমরা একটা লড়াইয়ের মধ্যে রয়েছি। সব সময়, দিনের প্রতিটি সময় আমরা লড়াইয়ের মধ্যে আছি। আর এখন তো আমরা সামাজিকভাবে সারা বিশ্বই একটা বিশাল লড়াইয়ের মধ্যে। খুব বাস্তবধর্মী একটি সময় উপযোগী কবিতা শোনালে ঋষিজা, খুব ভালো লাগলো। আচ্ছা ঋষিজা, আমি শুনেছি তুমি অনেক আবৃত্তি প্রতিযোগিতায় তুমি পুরস্কার পেয়েছো। একটু আমাদের যদি শেয়ার করো, কোথায় কোথায় তুমি এরকম ভালো মানে ভালোভাবে সুন্দরভাবে পরিবেশনার পরে তুমি পুরস্কার লাভ করেছো, একটু যদি শোনাও। আমার ছোট্টবেলায় যখন আমি প্রথম মানে আমি স্বাভাবিক ব্যাপার, যখন আমরা ছোট থাকি তখন তো কেউ প্রথমে গিয়েই মানে খুব এটা আনকমন যে প্রথমে গিয়েই কোনো পজিশন পেয়ে গেলাম, সেরকম না। বহুদিন ঘষে মেজে ঘষে ঘষে অনেক দিন মানে আমার যবে থেকে চর্চা শুরু তার অনেক দিন পর থেকে মানে আমি মানে অনুষ্ঠানে সফলভাবে দাঁড়িয়েছি। তারপর এবার আমার প্রথম পুরস্কার আমি পেয়েছিলাম হচ্ছে অনন্ত লাইব্রেরি বলে একটা জায়গা মানে লাইব্রেরি আছে, ওখান থেকে প্রথম আমি আমার পুরস্কার পাই, প্রথম পুরস্কার। এবার তারপর তো ধীরেন্দ্র স্মৃতি পাঠাগার। আমি যখন প্রথম পুরস্কার পাই তখন আমি পড়ি হচ্ছে ক্লাস 5-এ পড়ি। ক্লাস 5-এ পড়ি। না, আমি যখন থেকে জার্নি শুরু করেছি তখন আরো অনেক ছোট আমি,
তখন কত হয়তো আমি বয়স তখন হবে? মানে তখন আমার বয়স হবে হচ্ছে 2 বছর, মানে না 2 বছর সরি বললাম, মানে তখন ক্লাস 2-তে পড়ি আমি। আচ্ছা আচ্ছা, একেবারেই ছোট্ট। ক্লাস, হ্যাঁ ক্লাস 2 থেকে শুরু হয়। এবার ক্লাস 2 এর মানে ক্লাস 2 থেকে আমার শুরু হয় হচ্ছে আমি বললাম যার কাছে আমার অ আ ক খ, মানে ওই ক্লাস 2 থেকে শুরু হয় মানসী গুপ্তের কাছে, আমি ওনার কাছে প্রথম মানে শিখি। তার আগে যে এই হয় না ছোটবেলায় যখন ওই ক্লাস 1-এ বা কেজিতে যে ছোট ছোট ছড়া থাকে, সেই হুম হুম। ছড়াগুলো বাবা পড়াতেন আমাকে। বাবা আচ্ছা। পড়াতেন, বাবাও মানে আমার সাথে সাথে বাবাও এই লাইনটা খুবই ভালোবাসেন। এবার হুম হুম। বাবাও আমাকে বাড়িতে প্রতিনিয়ত এখনো সাহায্য করে অনেকই। এবার এবার বাবাই প্রথম ওই ছড়া কেটে কেটে কিভাবে বলতে হয় এই ধরনের শেখানো। তারপর আমি যখন প্রথম মঞ্চে যাই, তখন আমাদের পাড়ার একটা অনুষ্ঠান হয়েছিল ছোট, সেখানে আমি প্রথম মঞ্চে যাই। যখন প্রথম মঞ্চে উঠে আমি তখন তো খুবই ছোট, ক্লাস 2 এর থেকে অনেক ছোট। এবার তখন প্রথম যেরকম বাচ্চারা গিয়ে হয় স্টেজে নাচ ফেল করে গিয়ে সে ঘামড়ে টামড়ে একাকার কাণ্ড, তখন মানে ভুলে টুলে গেছি সব। প্রথম কবিতা তখন বলতে উঠেছিলাম হচ্ছে ওই সুকুমার রায়ের একটি কবিতা, ওই আচ্ছা আবোল আচ্ছা তাবোল একটা কবিতা আছে, তখন প্রথম আচ্ছা। বলেছিলাম। এবার কিন্তু ঠিকভাবে তো কমপ্লিট করতেই পারিনি, সেটা দেখে বাবা মানে বাড়িতে খুবই প্র্যাকটিস করে যাওয়া হয়েছে, কিন্তু স্টেজে উঠে মানে সেই ভুলে টুলে গেছি। এবার যাই হোক, কি করা যাবে তখন, তারপর একটু বাড়িতে বকাঝকাও খেয়েছি, নর্মালি যেরকম বাড়িতে হয় যে এটা হলো না, যাই হোক একটু দুঃখ লাগে, হুম নিজেরও দুঃখ লাগে, হুম। স্বাভাবিক ব্যাপার। তার সাথে সাথে যেহেতু বাবাও আমার সাথে মানে প্রতিনিয়ত এখনো পর্যন্ত সেই ছোট্টবেলা থেকে আছেন, এবার সেজন্য বাবারও খুব দুঃখ লেগেছিল, একটু বকাবকিও হয়েছিল। তারপর থেকে যখন মানে তারপর যে মানে আমার ঠিক পাশের ফ্ল্যাটেই থাকেন উনি, মানে মানসী গুপ্ত। হুম উনি তখন প্রথম বলেছিলেন যে না, এরকম ভাবে বকাবকি করলে চলবে না, মানে ভালোভাবে একটা নির্দিষ্ট একটা ওয়েতে শিখতে হবে। মানে হঠাৎ করে আমি মুখস্থ করলাম, একটা বাচ্চাকে পাঠিয়ে দিলাম, সেই জিনিসটা একটু অসুবিধা হয়। মানে এবার সবকিছু কি হয়, তখন প্রথাগত ভাবে চর্চা করতে হয়, প্রথাগত হ্যাঁ, চর্চার মধ্য প্রথাগত দিয়ে ভাবে, গেলেই তুমি হ্যাঁ অনেকটা তুমি উঠতে পারবে। না হ্যাঁ হলে ওই একটা অবশ্যই। কবিতা বললাম, বাড়িতে পড়লাম আর মঞ্চে গিয়ে বললাম, উম সেটা ঠিক পথ হ্যাঁ নয়। হ্যাঁ, এবার তারপর তো উনি মানে হাতে ধরে শিখালেন। এবার উনি যতদিন প্রথম শিখালেন ততদিন আমি কোনো আর তারপর অনুষ্ঠান করিনি বা কোনো কম্পিটিশনেও যাইনি। আমি মূলত কম্পিটিশনে গেছি যখনই অ আ ক খ মূলত আমার শেখা হয়ে গেছে, মানে যখন এই হাতে খড়িটা যখন পুরো মানে ভালোভাবে এখন মুখস্থ করতে পারছি, তারপর আমি ভর্তি হলাম হচ্ছে মানে তারপর আমি আমার গুরু তো ক্যামিলিয়া গুরু ঘোষ, ওনার সাথে যোগাযোগ হলো। ওনার কাছে শিখলাম। উনি তারপর মানে কোন জায়গায় আমার মানে কোথায় ভুল হচ্ছে, কোথায় আরো একটু মডেলিউশন লাগবে, কোথায় উচ্চারণের অসুবিধা হচ্ছে, মানে এই সব জিনিসগুলো উনি তারপর হাতে ধরে শেখাতে শুরু করলেন। মানে খুবই স্নেহময়ী। মানে উনি মাঝে মধ্যে উনি মানে আমার সাথে এমন এমন ভালো সম্পর্ক হয়ে গেছে এখনো, যে যখন ছোট ছিলাম মানে তখন 1 বছর 2 বছর পর ওনার কাছে মানে উনি রান্না করতে করতে উনি ডেকে নিয়ে চলে আসো ঋষিজা, আমি তোমাকে শেখাবো এখন। মানে এরকম রান্না করতে করতে অনেক সময়, বা আমি স্কুল থেকে গিয়ে ওনার বাড়িতে চলে গেছি, মানে এরকম তারপর রিলেশনটা খুবই ভালো হয়ে গেছে ওনার সাথে। এবার তারপর তো ওনার হাত ধরেই প্রথম পুরস্কার পাই লাইব্রেরি থেকে। তারপর আস্তে আস্তে স্কুলের প্রচুর অনুষ্ঠান করেছি, ইন্টার ইন্টার স্কুল কম্পিটিশন করেছি, এবিটি এর একটা কম্পিটিশন হয়। তারপর ইউথ ফেস্টিভ্যাল, গভর্নমেন্টের যে একটা ইউথ ফেস্টিভ্যাল হয় আমাদের, হুম হুম। সেখানে পার্টিসিপেট করেছি। তারপর আমাদের ইন্টার কলেজ কম্পিটিশনেও গেছি, মানে সবেতেই মোটামুটি র্যাঙ্ক পেয়েছি। বাহ, এবার খুব জেলাতেও আমি ভালো। প্রথম হয়েছি। এবার এই চলছে আপাতত এরকম ভাবেই। খুব ভালো। এই প্রথাগত আবৃত্তি চর্চার মধ্য দিয়ে তুমি কিন্তু আস্তে আস্তে অনেকটা তুমি যেতে পারবে। ভবিষ্যতে তোমার কি করার ইচ্ছে আছে? পড়াশোনা করছো জিওগ্রাফি নিয়ে হ্যাঁ, এবং এদিকেও পড়াশোনা তো চর্চা করছো, অবশ্যই এবার তো করছি। মানে কোন দিকে কিভাবে যাওয়ার ইচ্ছে তোমার? হ্যাঁ, এবার আমার তো ইচ্ছা আছে অবশ্যই একটা চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়ানো। নিজের একদম। পায়ে যতক্ষণ না দাঁড়াবো ততক্ষণ তো একটা নিজের মনের মধ্যেই একটা মানে গিল্টি ফিল হবে যে না, আমি নিজের পায়ে দাঁড়াতে পারছি না।
এবার এটা তো পাশাপাশি অবশ্যই থাকবে, সারা জীবনই থাকবে, কিন্তু সবার প্রথমে আমার টার্গেট তো বড় টার্গেট হিসাবে আমি বলতে পারি যে আমার নিজের পায়ে আমি দাঁড়াবো, একটা চাকরি বাকরি করবো, একদম নিজের বাবা মাকে দেখবো আমি। একদম মানে ছোটবেলা থেকে বাবা মা আমাকে মানুষ করেছে, আমি তা এরপর বাবা মাকে আমি দেখাশোনা করব। খুব মানে ভালো, যে কোনো খুব বাচ্চার ভালো। পক্ষেই, যে কোনো বাচ্চার পক্ষেই তো মানে একটা গর্বের ব্যাপার যে আমি বাবা মাকে একদম দেখাশোনা করছি, একদম মানে তাই, সেই পজিশনে আমি যেতে চাই। একদম তাই। সবসময় বাবা মাকে আহ, দেখাশোনার মানে তারা আমাদের এই সময় দেখছেন, আমরা তাদেরকে পরবর্তীকালে দেখবো, এটাই আমাদের উদ্দেশ্য হ্যাঁ, হওয়া উচিত। যাই হোক, আমরা চলে যাই আবার পরের কবিতায়। চলো ঋষিজা, আমরা এবার পরের কবিতা শুনি। আচ্ছা, আমার পরের কবিতা হচ্ছে কবি শুভ দাশগুপ্তের লেখা কবিতা আমি সেই মেয়ে। বাহ, আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন, আর আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন। স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বরকন্দাজ পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান সাহেবি বাংলোয় মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীরে আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠান থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি ইদারায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁচে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এঁকে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোলে দেখা আনন্দ একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান কুমারীর অপমান, আর চোখের জলে কমতি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মজুকি। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, সংসারের অসময় আমি ভরসা, আমার ছাত্র পড়ানো টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি, আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানা গলিতে
ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। একদিন হয়তো, একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্যা। খোলা চুল মেঘের মতো ঢাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দু পায়ে নুপুরে বেজে উঠবে রণদুন্দুভি, সংসপ্ত হাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে, মহামেঘপ্রভাং ঘোরং মুক্ত কেশিং চতুর্ভুজাং কালিকাং দক্ষিণাং মুন্ডমালা বিভূষিতাং। পথ আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়ার পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। খুব সুন্দর, খুব সুন্দর করে তুমি বললে কবিতাটা, এত ভালো কবিতা। আর তার সঙ্গে যেটা বলতে হয়, আবহ, তোমার প্রত্যেকটি কবিতায় আবহ যাচ্ছে খুব সুন্দর। আবহগুলো কি তুমি নিজে তৈরি করেছো? এই যে মিউজিকটা যাচ্ছে সঙ্গে। হ্যাঁ, কিছু কিছু আবহ আমি তৈরি করেছি, আবার কিছু কিছু স্টুডিও থেকে করা হয়েছে। বিশ্বরঞ্জন রয় চৌধুরী আমার মূলত আবহগুলো দেন, মানে এই যে কবিতাটা করলাম তার আবহ উনি দিয়েছেন, বিশ্বরঞ্জন রায় চৌধুরী। খুব সুন্দর, প্রত্যেকটি কবিতায় খুব সুন্দর যাচ্ছে আবহ। আচ্ছা, আমাদের সঙ্গে রয়েছে মিলি শর্মা, নাইস, কিরণ শর্মা, কনগ্রাচুলেশনস, এবং ঝিনুক ভৌমিক, অসাধারণ রয়েছেন, ধন্যবাদ আপনাদের। আচ্ছা ঋষিজা, মোটামুটি আমাদের 40 মিনিটের কাছাকাছি হতে চললো। আমরা কবিতাই শুনি, কথার থেকে কবিতাই। আচ্ছা চলো কবিতা, পরের কবিতায়। আচ্ছা, আমার পরের কবিতা, যেটা আমার খুবই প্রিয় কবিতা, মানে খুবই আমি পছন্দ করি। হ্যাঁ, খুবই প্রিয় কবিতা। আমি বলতে গেলে নিজের প্রচেষ্টা আমি মানে কবিতাটা তুলেছি, আমার খুবই পছন্দের কবিতা। সেটা হচ্ছে কবি জয় গোস্বামীর লেখা কবিতা মেঘবালিকার জন্য রূপকথা। বাহ, ভীষণ সুন্দর কবিতা, এবং আজকে এরকম দিনে, বৃষ্টি ভেজা দিনে ভীষণ সুন্দর একটি কবিতা। শুরু করছি। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা, নাম কি রে তোর? আমি বললাম, ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি এমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখেই কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোটবেলায় মেঘের মাঠে। গিয়েই দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাতে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকে, তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়।
বলেই হঠাৎ এক পশলায় চুল থেকে নখ আমায় পুরো ভিজিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলে গেল খরস্রোতায়, মিলে গেল দূরে কোথায়, দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামাই। গাছের তলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্য। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও কি তোমার কাছে, বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম, ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গে শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, দু এক মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখেই যাব। এক পৃথিবীর 100 রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যে রূপকথার, সে রূপকথা আমার একার। ঘর গুজে দিন লিখতে লিখতে, ঘর গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লিখবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এই গাছ ও গাছ উড়ছে পাখি, বলছে পাখি এই অরণ্যে কবির জন্যে আমরা থাকি। বলছে ওরা কবির জন্যে আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনোদিনই। আজ সে কবি দেখতে পাচ্ছি সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায় সোনাই মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। অসাধারণ অসাধারণ বললে। আর সঙ্গে রয়েছেন ক্যামেলিয়া ঘোষ, স্টে ব্লেসড, আশীর্বাদ করেছেন। সঞ্জয় দাস রয়েছেন, অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা, ভালো থেকো। কিরণ শর্মা অসম, মানসী গুপ্ত অসাধারণ, খুব ভালো লাগছে অনুষ্ঠান। আপনারা সঙ্গে রয়েছেন, আমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আপনারা আমাদের এই অনুষ্ঠানটাকে যত পারেন শেয়ার করে দিন, যাতে ঋষিজার অনুষ্ঠান আরো অনেকের কাছে, এত সুন্দর অনুষ্ঠান আরো অনেকের কাছে পৌঁছে যায়। আর একটি কথা আমি জানিয়ে রাখি ঋষিজাকে এবং আপনাদের সবাইকে, আমাদের এই অনুষ্ঠানটিকে ইউটিউবে দেয়া হবে এবং আমি পরে ঋষিজাকে লিংক পাঠিয়ে দেবো। চলতে থাকুক ঋষিজার কবিতা। আমরা কবিতায় থাকি আমাদের অনেকটা সময়। শক্তিপদ চক্রবর্তী, খুব ভালো লাগছে শক্তিদা, আপনি এখানেও আছেন, খুব ভালো লাগছে, থাকুন আমাদের সঙ্গে, খুব ভালো লাগছে। আহা, এক পৃথিবী তবু দেখো 100 রকম রূপকথা, তার সত্যি অসাধারণ। আর কবি চেনেন কবিকে, অসাধারণ একটি সুন্দর একটি লাইন, এক পৃথিবী তার 100 রকম রূপকথা।
থাকুন শক্তিপদদা আমাদের সঙ্গে। চলো ঋষি যে আমরা এগোতে থাকি। আচ্ছা, এবার আমার পরবর্তী নিবেদন, যার কবিতা না করলে সব ধরনের অনুষ্ঠানই অসম্পূর্ণ থেকে যায়, তিনি হলেন আমাদের সবার প্রিয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। একদম ওনার লেখা, হ্যাঁ, আপনার পিছনের ফটোতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি আছেন। ওনাকেই প্রণাম জানিয়ে আমি ওনারই কবিতা করছি, মানে যাকে বলে গঙ্গা জলে গঙ্গা পুজো। গঙ্গা জলে গঙ্গা পুজো। ওনার কবিতা পূজারিনী। বাহ, খুব ভালো একটি কবিতা। নৃপতি বিম্বিসার নমিয়া বুদ্ধে মাগিয়া লইল পদ নখকণা তার, কাঁপিয়া নিভৃত প্রাসাদ কাননে তাহারি উপরে রচিলা যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস করি রাজবধূ রাজবালা আসিতেন ফুল সাজাই ডালাই, স্তূপ পদমূলে সোনার থালাই আপনার হাতে দিতেন জ্বালাই কনক প্রদীপ মালা। অজাত শত্রু রাজা হলো যবে পিতার আসনে আসি, পিতার ধর্ম শনিতের স্রোতে মুছিয়া ফেলিল রাজপুরী হতে, সপিল চক্ষু অনুন আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। শিহরি সভায় কহিল ডাকিয়া অজাত শত্রু রাজপুর নারী সবে, বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া আর কিছু নাহি ভবে পূজা করিবার, এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। সেদিন শারদ দিবা অবসান, শ্রীমতী নামে সে দাসী পুণ্য শীতল সলিলে নাহিয়া পুষ্প প্রদীপ থালাই বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিহরি সভয় মহিষী কহিলা এ কথা নাহি কি মনে, অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ্য রচনা, শুলের উপরে চড়িবে সেজনা অথবা নির্বাসনে। সেথা হতে ফিরি গেল চলে ধীরে বধূ অমিতার ঘরে, সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমন্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল রেখা, কাঁপে গেল তার হাত, কহিল অবোধ কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যাচরে কি কোথা দেখিবে ঘটিবে তাহলে বিষম বিপদ পাত। অস্ত রবির রশিয়া ভাই খোলা জানালার ধারে, কুমারী শুক্লা বসি একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকি উঠিল শুনে কিঙ্কিনী, চাহিয়া দেখিল দাঁড়ি, শ্রীমতীর হেরি মুখে রাখে ভূমি দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে রাজার আদেশ আছে কি না জানি, এমন করে কি মরণের পানে ছুটিয়া চলিতে আছে। দ্বার হতে দাঁড়িয়ে ফিরিল শ্রীমতী লইয়া অর্ঘ্য থালি, হে পুরবাসিনী সবে ডাকে কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন কলকোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে,
শারদ নিশির স্বচ্ছ তিমিরে তারা অগুণ্য জলে। সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হলো সমাধান, দাড়ি ফুকারিয়া বলে এমন সময় হেরিল চমকে প্রাসাদে প্রহরে যত। রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারি সারি প্রদীপ মালার মতো। মুক্ত কৃপারে পুরো রক্ষক তখনই ছুটিয়া আসি। শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী আমি বুদ্ধির দাসী। সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লেখা। সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে। স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতির শিখা। অসাধারণ কবিতা, আর তুমি ভীষণ ভালো বললে। আর এই কবিতার মধ্য দিয়ে আমরা সেই বৌদ্ধ যুগের একটি যেন পরিষ্কার ছবি দেখতে পাই। সেই অজাতশত্রুর সময়কার এক সুন্দর ছবি আমাদের সামনে ফুটে ওঠে। খুব ভালো বলে। আর এত ভালো লাগছিল, আবহাওয়াটা ভীষণ ভালো গেছে। আমাদের সঙ্গে রয়েছেন প্রভাবতী গাঙ্গুলি বসাক, দারুণ। সুদেষ্ণা চৌধুরী, ঋষিজা অসম, শুক্তিশ্রী সাহা বাহ, অমর দাস খুব ভালো লাগছে, শ্যামলী মণ্ডল অপূর্ব। আপনারা এটা উপভোগ করছেন ঋষিজার অনুষ্ঠান। আপনারা আরো মানুষের কাছে ছড়িয়ে দিন ঋষিজার অনুষ্ঠানকে, ঋষিজাকে, যাতে একজন ছোট্ট, আমাদের কাছে সত্যি ছোট্ট একজন উদীয়মান শিল্পী পরবর্তীকালে একজন বড় শিল্পী হয়ে সবার সামনে আত্মপ্রকাশ করতে পারে। আপনারা এই জন্য এই অনুষ্ঠানটিকে আরো 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 অনেক বেশি শেয়ার করে দিন। ঋষিজা, আমাদের ইতিমধ্যে অনেক সময় পেরিয়ে গেছে। আমরা এবার শুনবো তোমার কণ্ঠে শেষ কবিতাটি। এই কবিতার মাধ্যমে আমরা শেষ করব। আচ্ছা, এটাও আমার আরেকটা প্রিয় কবিতা। এটা হচ্ছে কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবিতা তিন পাহাড়ের স্বপ্ন। ভীষণ প্রিয়, আমারও খুব প্রিয় কবিতা। পাহাড়িয়া মধুপুর মিঠু ধূলিপথ, দিন শেষে বই কালি মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে আমি বালিকা, তোরই লাগি গান গাই গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব পাশে মোর কেউ শোবে না। তুই ছাড়া এই দেখো কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলাই, সাঁওতাল মেয়ে কটি বৃষ্টি ভুলাই। দিন শেষ ধুধু মাঠ ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়াই হাওয়ার মতো তাদের শপথ। আই মিটেনি আজ রাতে চাঁদ কুড়ানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আই জুয়ানির মন জ্বালা, নাচ দিয়ে শুই গাঁথমালা, চুমুরে গেলাস মদ ঢালা, দে ছুড়ে দে তিন পাহাড়ের গায়ে। আহ মাদুল মাতাল মাদুল বাজছে তোরই জন্মেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিল, চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীরে সাপের মতোই ফুলছে। কাকে মারবে ছবললো, কোন ছেলে তোরে কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো।
ফুল দিয়ে নয় ফাগ ছড়িয়ে বিকেল সাজালো, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে, কেমন দিবি সাজারে আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিক কপালে, ছেলেটি পিছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে। এত মত আকাশে, এত মত বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসা বাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসা বাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, এত আলো আকাশে, এত আলো বাতাসে। ধন্যবাদ ঋষিজা, ভীষণ সুন্দর একটি কবিতা বললে ভালো। আর সঙ্গে আছেন শক্তিপদ চক্রবর্তী, খুব সুন্দর, শ্যামলী মণ্ডল অপূর্ব, খুব ভালো লাগছে। আর বীরেন্দ্র চট্টোপাধ্যায় তো এটি ভীষণ প্রিয়, জনপ্রিয় একটি কবিতা। ঋষিজা, আজকে তোমার কবিতা আমরা সবাই মিলে, আমি এবং আমাদের সমস্ত ঈশানীর দর্শকরা সবাই ভীষণ উপভোগ করেছেন। এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি লাইক, অনেক লাইক করেছে, কমেন্ট রয়েছে, অনেকেই আমাদের সঙ্গে রয়েছেন। সুদেশনা চৌধুরী এক্সেলেন্ট, বেস্ট উইশেস, কিরণ শর্মা রয়েছেন, ধন্যবাদ আপনাদের। ঋষিজা, তুমি খুব ভালো থেকো এবং এভাবেই আরো অনেক শিক্ষা এবং চর্চার মধ্য দিয়ে নিজেকে অনেক অনেক ওপরে নিয়ে যাও এবং পরবর্তীকালে ভবিষ্যতে একজন সফল নামী বাচিক শিল্পী, প্রতিষ্ঠিত বাচিক শিল্পী হয়ে তুমি আত্মপ্রকাশ করো। ঈশানীর পক্ষ থেকে আমাদের সবার শুভেচ্ছা তোমার সঙ্গে। ধন্যবাদ তোমাকে আমাদের সঙ্গে আসার জন্য। শেষ একটা কথা দিয়ে আমি শেষ করছি, সেটা হচ্ছে আমাকে এই সুন্দর সন্ধ্যায় ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে স্ট্রিমইয়ার্ডে অনুষ্ঠান করার সুযোগ করে দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তুমি এসেছো, আমাদের খুব ভালো লাগছে। শক্তিপদদা রয়েছেন, চমৎকার, ঋষিজা চমৎকার, সবাই ভীষণই ভালো বলেছেন। এবং আজকে যারা দেখলেন, এবং অনেকেই তো অন্যান্য লাইভ থাকে দেখতে পারেন না, তারা নিশ্চয়ই পরবর্তীকালে আমাদের গ্রুপের পেজে খুলে পরে দেখবেন। তোমার এবং তুমি তোমার পরিচিতদের বলো যে এই অনুষ্ঠানটাকে আরো অনেক বেশি শেয়ার করতে, তাহলে আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছবে। ক্যামেলিয়া ঘোষ, পাপড়ি, থ্যাঙ্কস, ধন্যবাদ দিদি আপনাকে। আপনার কথা ঋষিজার কাছে অনেকটাই শুনলাম, অনেকটাই আমরা পরিচিত হলাম আপনার সঙ্গে। এবং ঋষিজাকে আপনি ভীষণ সুন্দরভাবে আপনি শিক্ষাদান করেছেন, খুব ভালো, আপনিও ভীষণ ভালো থাকুন। ঋষিজা, ধন্যবাদ। আজকে আপনারা এতক্ষণ ছিলেন আমাদের সঙ্গে, আপনাদের সবাইকে জানাই ধন্যবাদ, নমস্কার। আমাদের ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে একটি করে সাপ্তাহিক এরকম ফেসবুক লাইভ অনুষ্ঠান চলতে থাকবে। আজকে ঋষিজাকে দিয়ে, ছোট্ট শিল্পী ঋষিজাকে দিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করলাম। আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে একজন উদীয়মান শিল্পী যে একদম ছোট এবং সবে শুরু করছে অথচ বেশ ভালো বলছে, এরকম কাউকে দিয়ে আমার অনুষ্ঠান শুরু করবার ইচ্ছে ছিল এবং আমি অন্তত বলতে পারি তাতে আমি সফল হয়েছি, আমার ইচ্ছেটা পূর্ণ হয়েছে এবং সেটা যে আমার সঠিক কাজ হয়েছে আজকে দর্শকদের লাইক এবং কমেন্টের মধ্য দিয়ে সেটা বুঝতে পারছি। পরবর্তীকালে আরো অনুষ্ঠান হবে এবং আমাদের ফোন নাম্বার দেয়া থাকছে। আপনারাও যারা অনুষ্ঠান করতে চাইবেন আমাকে সরাসরি ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, কমেন্ট করতে পারেন, বিভিন্ন ভাবেই আমার সঙ্গে এবং ঈশানীর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের আমরা অনুষ্ঠান
আপনাদের মাধ্যমে আমাদের পেজটাকে আমরা অনেক দূর এগিয়ে নিয়ে যাব। ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের যে উদ্দেশ্য, বাচিক শিল্পকে উত্তরোত্তর মানুষের কাছে সুন্দরভাবে ছড়িয়ে দেওয়া। একটি কথা তো সত্যি যে গান যেহেতু তার নিজস্ব সুর থাকে, ছন্দ থাকে, তাল থাকে, মানুষের কাছে গ্রহণীয়তা, গ্রহণযোগ্যতাটা অনেক বেশি, মানুষ সেটাকে অনেক অনেক বেশি পছন্দ করে, তাই মানুষ গান শুনতে বেশি ভালোবাসে। নাচটা যেহেতু একটা সুন্দর শিল্পকলা, চোখের সামনে দেখা যায়, নাচকে মানুষ ভালোবাসে। কিন্তু যেহেতু বাচিক শিল্প শুধুমাত্র কথা বলা, সুন্দরভাবে কথা বলা, সুন্দরভাবে সেই কথা ফুটিয়ে তোলা, সেটা এতদিন তেমন ভাবে মানুষের কাছে তেমন ভাবে গ্রহণযোগ্যতা ছিল না, কিন্তু আজকের দিনে মানুষ সেটাকে অনেক বেশি গ্রহণ করছেন। সেই বাচিক শিল্পকে আমরা যাতে উত্তরোত্তর আরো অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারি, সুন্দরভাবে পৌঁছে দিতে পারি, মানুষ সেটাকে ভালো করে উপভোগ করেন, সেটাই ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের উদ্দেশ্য। আমরা পরবর্তীকালে ভারতের শিল্পী তো বটেই, বাংলা শিল্পী ভারতের শিল্পী তো বটেই, আমরা চলে যাব বিদেশেও, কাছাকাছি বাংলাদেশ, এবং পরবর্তীকালে আমরা আরো দূরের শিল্পীকেও আমরা আমন্ত্রণ জানাবো, এবং তারা যারা যোগাযোগ করবেন তারা অনুষ্ঠান করবেন, এভাবে আমরা ছড়িয়ে যাব অনেক অনেক দূরে। আর ঈশানী বাচিক চর্চা কেন্দ্র তো আজকের নয়। একটি কথা ইতিমধ্যে জানিয়ে রাখি, ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের যে শেষ অনুষ্ঠানটি হয়েছিল 2019-এ ডিসেম্বরের 17 তারিখ ছিল সেটি। সেই অনুষ্ঠানে ভাস্করজ্যোতি সেনগুপ্ত, প্রয়াত সফল আবৃত্তিকার এবং যাকে বলা হয় আবৃত্তির শিক্ষক, এবং যার বাংলা উচ্চারণের রীতি প্রত্যেকটি বাচিক শিল্পীর ঘরে ঘরে থাকা উচিত বলে আমি অন্তত মনে করি, সেই ভাস্করজ্যোতি সেনগুপ্ত আমাদের ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের অনুষ্ঠানে এসেছিলেন জীবনানন্দ সভাঘরে কলকাতায়, এবং সেখানে তিনি 1 ঘন্টার বক্তব্য রেখেছিলেন বাংলা উচ্চারণের রীতি নিয়ে, বাংলা কেমন করে উচ্চারণ করা উচিত ইত্যাদি নিয়ে তিনি 1 ঘন্টার এবং সুন্দর এবং সফল বক্তব্য রেখেছিলেন, এবং যে বক্তব্যটি মানুষের কাছে ভীষণ গ্রহণযোগ্য হয়ে উঠেছিল, এবং তার কথা শোনার জন্য ঈশানী বাচিক চর্চা কেন্দ্রের পক্ষ থেকে ভাস্করজ্যোতি সেনগুপ্তের কথা শুনবার জন্য সেদিন জীবনানন্দ সভাঘর একদম পূর্ণ হয়ে গিয়েছিল কানায় কানায়। সেই অনুষ্ঠানের কিছুদিন পরেই শুনলাম তিনি মারা গেছেন। তখন আমার মনটা ভীষণই মানে দুঃখে ভরে উঠেছিল। আমার ইচ্ছে ছিল যেন একটি অনুষ্ঠান শুধুমাত্র আমি তাকে নিয়ে করব, যেন 3 ঘন্টা ধরে অন্তত শুধুমাত্র তার কথা শুনতে পারি। সেই অনুষ্ঠানের পরে আমাকে অনেকেই বলেছেন যে 1 ঘন্টায় ভাস্করজ্যোতিদার সমস্ত কথা সম্পূর্ণ হয় না, তাই আমার ইচ্ছে ছিল 3 ঘন্টার অনুষ্ঠান করা, তো সেটি আমার সফল হয়নি। যাই হোক, আজকের এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি। 1 ঘন্টার অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে গেছে। আজকের অনুষ্ঠান আমি এখানেই শেষ করছি। নমস্কার, ধন্যবাদ। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন তাদের সবাইকে জানাই শুভেচ্ছা, কৃতজ্ঞতা, অভিনন্দন, ভালোবাসা। সবাই খুব 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 ভালো থাকবেন, এবং আমাদের পরবর্তী অনুষ্ঠান হবে আগামী শনিবার ঠিক রাত 8টায়। আপনারা আমাদের সঙ্গে থাকুন। কালনা থেকে থাকবেন শিল্পী, নামটা এক্ষুনি বলছি না, আমাদের পেজে আপনারা তার পোস্টার দেখতে পাবেন। আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ, শুভরাত্রি।